বিবর্তন কি শুধু একটা তত্ত্ব, নাকি এটা সত্যি একটা বাস্তব সত্য? আমাদের পূর্বপুরুষরা কোথা থেকে এসেছিল? হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু কন্ট্রোভার্সি বা বিতর্কিত বিষয় নিয়ে। এই ভিডিওটি মূলত জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি এর একটি ভিডিওর সম্পূর্ণ বাংলা অনুবাদ। ভিডিওটিতে তিনি ব্যাখ্যা করেছেন বিবর্তন বা ইভলিউশন আসলে কি শুধু একটি তথ্য, না এটি সত্যিই একটা প্রমাণিত বাস্তবতা। আমি এই ভিডিওটিকে হুবহু বাংলা ভাষায় অনুবাদ করেছি যাতে সবাই সহজে বুঝতে পারেন। তবে বন্ধুরা, আমি আগেই বলে রাখি এই ভিডিওর কিছু অংশে এমন বৈজ্ঞানিক ধারণা আছে যা ইসলাম ধর্মের বিশ্বাসের সঙ্গে মিলে না। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি নিজেই ব্যাখ্যা করব ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে কোন কোন বিষয় বিতর্কিত এবং কেন। তাহলে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, প্রায় 4 বিলিয়ন বছর আগে পৃথিবীতে জীবনের সূচনা হয়েছিল। বিলিয়ন বিলিয়ন বছর ধরে বিবর্তনের পর অসংখ্য প্রাণী ও উদ্ভিদের প্রজাতি বিকশিত হয়েছিল। আজ তুমি যেসব গাছ, উদ্ভিদ, প্রাণী আর জীবজন্তু দেখছো, সবগুলোই বিবর্তনের ফলেই আজ বিদ্যমান। এই প্রজাতিগুলোর একটি হলো হোমো সেপিয়েন্স, অর্থাৎ মানুষ। কিন্তু প্রশ্ন আসে, যদি মানুষ বানর থেকে এসেছে, তাহলে এখনো বানর কেন আছে? সব বানর, চিম্পাঞ্জি আর গরিলা কেন মানুষে রূপান্তরিত হলো না? এমন প্রশ্ন মানুষ প্রায়ই করে থাকে। অনেকে বিবর্তন তথ্যকে অস্বীকার করে, তারা বলে এটা একবারে মিথ্যা কথা। তাহলে এই বিবর্তন তথ্য কতটা সত্যি? এটা কি কেবল একটা তথ্য, নাকি সত্যিকারের ঘটনা? আর এত রকম প্রাণী কিভাবে বিকশিত হলো, চলো এই ভিডিওতে জেনে নেই বন্ধুরা। প্রথমে সবচেয়ে বড় ভুল ধারণাটা পরিষ্কার করি। বিবর্তন তথ্য কখনোই বলে না যে বানর মানুষে পরিণত হয়েছে, বরং এটা বলে যে সব চিম্পাঞ্জি, গরিলা, বানর আর মানুষ, এদের সবার একটাই সাধারণ পূর্বপুরুষ ছিল। আর সেই পূর্বপুরুষ এখন আর জীবিত নেই। তুমি যদি বিবর্তনটাকে চোখের সামনে কল্পনা করতে চাও, তাহলে একটা গাছ কল্পনা করো। একটা গাছ একটাই কাণ্ড দিয়ে শুরু হয়, তারপর সেটা শাখা গজায়, এরপর ছোট ছোট শাখা হয়। এভাবেই গাছটা যত বাড়তে থাকে, তুমি গাছের ডগাগুলো দেখতে পাও। সেই ডগাগুলোই আজকের সব জীবিত প্রাণীর প্রতীক। কিন্তু তোমার মনে এখনো একটা প্রশ্ন ঘুরবে, আমাদের কিছু পূর্বপুরুষ কেন মানুষে রূপান্তরিত হলো, আর কেউ বা চিম্পাঞ্জি বা কেউ বানরে রয়ে গেল কেন? এর উত্তর তুমি পরে এই ভিডিওতেই জানতে পারবে। 1859 সালে চার্লস ডারউইন এক ঐতিহাসিক বই লিখেছিলেন, অন দ্য অরিজিন অফ স্পিসিস। এই বইতে তিনি প্রাকৃতিক নির্বাচনের তথ্য নিয়ে আলোচনা করেছিলেন। এখন যখন তুমি থিওরি অফ ন্যাচারাল সিলেকশন শব্দটা শুনো, তখন হয়তো মনে হবে এটা কোনো রহস্যময় বিষয়। সব জীবের ভিতরে নিশ্চয়ই কোনো জটিল ভিতরের প্রক্রিয়া আছে, কিন্তু না, এটা আসলে খুবই সহজ। যখন প্রযোজন ঘটে, মানুষ, প্রাণী, গাছ বা উদ্ভিদ যেই হোক না কেন, জিন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যায়। আমাদের জিন আমাদের সন্তানদের মধ্যে যায়, কিন্তু সেই জিন কিছু পরিবর্তন বা মিউটেশন নিয়ে যায়। জিনে সামান্য পরিবর্তন ঘটে, তুমি কিছু পার্থক্য দেখতে পারো, আর এই পার্থক্যগুলো ভবিষ্যৎ প্রজন্মেও থেকে যায়। যেমন ধরো, তোমার চোখ যদি বাদামি হয় আর তোমার সন্তানের চোখ যদি সবুজ হয়, তাহলে এর মানে তাদের জিনে একটা পরিবর্তন ঘটেছে। যে জিন চোখের রং নির্ধারণ করে, সেটাই বদলে গেছে। সম্ভবত তাদের পরের প্রজন্মেও চোখ সবুজই হবে। অনেক সময় এই পার্থক্যগুলো লাভজনক বা ক্ষতিকর হয়। পরিবেশের উপর নির্ভর করে কেউ টিকে থাকে, কেউ হারিয়ে যায়। এই প্রক্রিয়াকেই বলা হয় প্রাকৃতিক নির্বাচন। যেমন ধরো, একটা ব্যাঙ যার রং বাদামি, সে একটা জঙ্গলে থাকে, আর তার 5টা সন্তান আছে। 5টার মধ্যে 4টি বাদামি রঙের আর একটা সবুজ। সবুজ ব্যাঙটা নিজেকে ভালোভাবে লুকাতে পারে এবং সবুজ গাছের মধ্যে নিজেকে ছদ্মবেশে রাখতে পারে। এতে তার একটি সুবিধা হলো, একদিন এক শিকারী সাপ এসে বাদামি ব্যাঙগুলোকে খেয়ে ফেলে, কারণ তারা সহজে দেখা যায়। কিন্তু এই সবুজ ব্যাঙটাকে দেখা যায় না, সে বেঁচে যায়, আর তার পরের প্রজন্মও সবুজ রঙের হয়। এভাবেই সাধারণভাবে বলতে গেলে প্রাকৃতিক নির্বাচনের তথ্য কাজ করে। এখানে একটা শব্দ ব্যবহার করা হয়, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অনেক মোটিভেশনাল স্পিকার এই শব্দটা ভুল ব্যবহার করেন। তারা বলেন যে শুধু শারীরিকভাবে ফিট মানুষই বেঁচে থাকতে পারবে। মানুষ ভাবে যাদের বড় বাইসেপস, ট্রাইসেপস আর সিক্স প্যাকস অ্যাপস আছে, তারাই নাকি প্রাকৃতিক নির্বাচনের তথ্য অনুযায়ী টিকে থাকতে পারবে। কিন্তু এই কথাটা ভুল। ফিট মানে সবচেয়ে বড় বা সবচেয়ে শক্তিশালী মানুষ নয়।
নয়। চার্লস ডারউইনের মতে ফিট মানে সেই ব্যক্তি যে তার আশেপাশের পরিবেশের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারে। এখানে পরিবেশ মানে শুধু তোমার চারপাশের আবহাওয়া বা তাপমাত্রা নয়, এতে তোমার চারপাশের গাছপালা আর প্রাণীও অন্তর্ভুক্ত। কে পরিস্থিতির সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারে সেটাই আসল কথা। তাই তুমি ফিট কিনা সেটা সময়ের সঙ্গে বদলাতে পারে। ডাইনোসরের যুগে প্রাকৃতিক নির্বাচনের কারণে কিছু প্রাণী বিশাল আকারে বিকশিত হয়েছিল, কারণ বড় আকার তাদের শিকারীদের থেকে সহজে রক্ষা করতে পারত। কিন্তু অন্যদিকে যখন খাবারের অভাব হয়েছিল তখন ফিট থাকা মানে ছিল আকার ছোট করা, যাতে খাবারের প্রয়োজন ও কমে যায়। তাই কিছু প্রাণী ছোট আকারে বিকশিত হয়েছিল। একইভাবে কিছু প্রাণীর শরীরে বেশি লোম তৈরি হয়েছিল, যাতে ঠান্ডায় তারা শরীর গরম রাখতে পারে, যেমন মেরু ভাল্লুক। তাদের ঘন লোমের কারণে ঠান্ডা আবহাওয়ায় গরম থাকা সহজ হয়। কিন্তু অন্যদিকে কিছু প্রাণী যেমন মানুষ বিকশিত হয়েছে তাদের শরীরে কম লোম নিয়ে, যাতে গরমকালে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সহজ হয়। এখন যেহেতু তুমি মূল বিষয়টা বুঝে গেছো, চলো দেখি কিভাবে বিবর্তন ঘটেছিল। বিবর্তনের গাছের উপর যদি সময়ের পিছনে ফিরে যাও তাহলে প্রতিটি প্রজাতিরই সাধারণ পূর্বপুরুষ পাবে। মানুষ আর বানরে একটাই সাধারণ পূর্বপুরুষ ছিল। মানুষ, গরু আর মহিষেরও এক সাধারণ পূর্বপুরুষ ছিল। সব প্রাণী, গাছ আর উদ্ভিদেরও একটা সাধারণ পূর্বপুরুষ ছিল। যদি সময়ের পিছনেই যাই তাহলে সেটা শুরু হয়েছিল প্রায় 4 বিলিয়ন বছর আগে। সেই সময় পৃথিবী একেবারেই আলাদা ছিল। পৃথিবীতে কোনো মহাদেশ ছিল না। পুরো পৃথিবী তখন শুধু জলেই ঢাকা ছিল, আর এই জল থেকেই জীবনের সূচনা হয়েছিল। প্রথম জীবনটা কি ছিল? বিজ্ঞানীরা এই প্রথম জীবনটাকে একদম সহজ একটা নাম দিয়েছেন। তারা একে বলেছেন ফার্স্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টর। সংক্ষেপে একে বলা হয় FUCA। সেই সময় কোনো জিন ছিল না, কোনো ডিএনএ ছিল না। তখন কিছু ভাসমান নিউক্লিয়াইড ছিল, যেগুলো একত্র হয়ে RNA তৈরি হয়েছিল। এই RNA একটি অণু তৈরি করেছিল, আর যার নাম ছিল PTC, এবং নিজে থেকেই সংগঠিত হয়েছিল FUCA। আমাদের সবার প্রথম পূর্বপুরুষ তখন কোনো কোষ ছিল না। আজ আমরা কোষকে জীবনের মূল গঠন একক বলি, কিন্তু যেহেতু FUCA কোষই ছিল না, তাহলে এটা আদ্য জীবিত কিছু ছিল। এটা কি জীবিত ছিল নাকি অজীবিত, এটা কল্পনা করা কঠিন। তবে একটা ভাইরাস কল্পনা করো, ভাইরাসকে না জীবিত না অজীবিত কোনোভাবেই সম্পূর্ণভাবে বলা যায় না। একটা ভাইরাস নিজে নিজে বড় হতে বা প্রযোজন করতে পারে না যতক্ষণ না সেটা জীবন্ত দেহের মধ্যে থাকে। কিভাবে? প্রথম দিকে কেবল কিছু উপাদান ছিল, যেগুলো থেকে নিউক্লিয়াইড তারপর RNA তৈরি হয়েছিল। তুমি যদি চাও আমি এই বিষয়ে আলাদা একটা ভিডিও বানাই, তাহলে কমেন্টে জানিও। প্রথম কোষীয় জীবন গড়ে উঠেছিল প্রায় 3.5 বিলিয়ন বছর আগে। এই জায়গা থেকেই বিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছিল। তখন এগুলো ছিল এক কোষ বিশিষ্ট জীব। তাদের কোনো অঙ্গাণু ছিল না, যেমন আজকের কোষে আছে। ধীরে ধীরে কোটি কোটি বছরের মধ্যে বিবর্তন করতে থাকলো। কিছু জীব একত্রিত হয়ে বহুকোষী জীব গঠন করতে শুরু করলো। এভাবেই জীবনের নানা রূপের জন্ম হলো। তো বন্ধুরা, ভিডিওতে বলা হয়েছে 4 বিলিয়ন বছর আগে পৃথিবীতে জীবন শুরু হয় এবং বিলিয়ন বিলিয়ন বছর ধরে বিবর্তনে প্রাণী ও উদ্ভিদ তৈরি হয়। ইসলাম ধর্মের অনুযায়ী জীবন শুরু হয় আল্লাহর সৃষ্টি দ্বারা। সময় নির্ধারিত নয়, আল্লাহ সরাসরি জীব সৃষ্টি করেছেন। ভিডিওতে বলা হয়েছে মানুষ বানর থেকে এসেছে। বানরের সঙ্গে মানুষের সাধারণ পূর্বপুরুষ আছে। ইসলাম বলে মানুষ আল্লাহ সরাসরি সৃষ্টি করেছেন, কোনো প্রাণী থেকে বিবর্তিত নয়। ভিডিওতে চার্লস ডারউইনের ন্যাচারাল সিলেকশন তথ্য প্রজাতির পরিবর্তন ব্যাখ্যা, এই অংশ বৈজ্ঞানিক তথ্য। ইসলাম বৈজ্ঞানিক পর্যবেক্ষণ অস্বীকার করে না, কিন্তু বলে সৃষ্টির নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, কেবল প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নয়। ভিডিওতে প্রথম জীব গঠিত হয়েছিল RNA অণু থেকে, কোনো সৃষ্টিকর্তা ছাড়াই। ইসলামের মতে জীবন আল্লাহর আদেশে শুরু, কোনো রাসায়নিক প্রক্রিয়ায় নিজে নিজে সৃষ্টি হয়নি। ভিডিওতে LUCA নামের এক সাধারণ পূর্বপুরুষ থেকে সব প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া তৈরি হয়েছে। ইসলাম বলে প্রতিটি প্রজাতি আল্লাহ আলাদা আলাদা সৃষ্টি করেছেন, এক সাধারণ উৎস। এই ধারণা ইসলাম মানেনি। ভিডিওতে বলা হয়েছে ডিম পাখির আগে এসেছে, প্রথম ডিম থেকেই মুরগি সৃষ্টি। ইসলামের অনুযায়ী আল্লাহ মুরগি ও অন্যান্য প্রাণী সম্পূর্ণ আকারে সৃষ্টি করেছেন। ডিম আগে ধারণা কোরআনের সৃষ্টি তত্ত্বের বিপরীত। ভিডিওতে বলা হয়েছে প্রথম ডিমের আগে জীবন RNA অণু
হিসাবে ছিল। ইসলামিক দৃষ্টিকোণে জীবন শুরু হয় আল্লাহর ইচ্ছায়, RNA থেকে নয়। ভিডিওতে বলা হয়েছে LUC থেকে ব্যাকটেরিয়া, উদ্ভিদ, প্রাণী, মানুষ পর্যন্ত বিবর্তন। ইসলাম ধর্মের মতে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, কোন জীব থেকে বিবর্তিত নয়। ভিডিওতে বিবর্তন শুধু তথ্য নয়, এটি একটি সত্য। ইসলাম ধর্মের মতে ইসলাম বৈজ্ঞানিক গবেষণাকে মেনে নেয়, তবে সৃষ্টির উৎস আল্লাহ, তাই বিবর্তনই একমাত্র সত্য বলা ইসলামের মতে অসম্পূর্ণ সত্য। ভিডিওতে বলা হয়েছে জিন মিউটেশন, প্রাকৃতিক নির্বাচন, বেঁচে থাকার সংগ্রাম বৈজ্ঞানিক পর্যবেক্ষণ হিসাবে ইসলাম বিজ্ঞান শাখাকে উৎসাহিত করে। এসব প্রক্রিয়া আল্লাহর ইচ্ছায় ঘটতে পারে। ভিডিওতে বলা হয়েছে পরিবেশের সাথে খাপ খাওয়ানোই প্রকৃত ফিটনেস। ইসলাম ধর্মের মতে এই দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক ও ইসলাম বিরোধী নয়। ইসলাম ধর্মের মতে সেটা আল্লাহর সৃষ্টি, প্রাকৃতিক প্রক্রিয়ার ফল নয়। সংক্ষেপে বলা যায় সৃষ্টি শুরু RNA প্রাকৃতিক রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা। তো বন্ধুরা, শেষ কথা হলো ইসলাম বিজ্ঞানকে বিরোধিতা করে না, কিন্তু বলে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে ঘটে। তাই ইভলিউশন পর্যবেক্ষণযোগ্য বাস্তবতা হতে পারে, কিন্তু সৃষ্টি প্রক্রিয়া হিসাবে। তো বন্ধুরা, শেষ কথা, ইসলাম বিজ্ঞানকে বিরোধিতা করে না, কিন্তু বলে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে ঘটে। তাই বলে ইভলিউশন পর্যবেক্ষণযোগ্য বাস্তবতা হতে পারে, কিন্তু সৃষ্টি প্রক্রিয়া হিসাবে এতে পূর্ণ সত্য বলা ইসলামের মতে সঠিক নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এইরকম ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।